বিশ্বকে বাঁচাতে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই, তাই নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করতে চায় বাংলাদেশ। সরকারের এই অবস্থান স্পষ্ট করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আনতে কাজ করছে সরকার। এজন্য একটি দক্ষিণ এশীয় গ্রিড লাইন তৈরির উপর জোর দিচ্ছে বাংলাদেশ। এ কাজে প্রতিবেশী দেশগুলোর মধ্যকার অনাস্থা দূর করার কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আজারবাইজান থেকে আরও জানাচ্ছেন হাবিব রহমান। 29তম জলবায়ু সম্মেলনের গ্লোবাল লিডার্স সামিটে আবারও জীবাশ্ম জ্বালানি মুক্ত বিশ্ব গড়ার তাগিদ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কয়লা খনিজ, তেল বা গ্যাসের মতো জ্বালানি নির্ভর ব্যবস্থা থেকে বেরিয়ে জলবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ বা বায়ুবিদ্যুতের মতো জ্বালানি ব্যবহারের উপর জোর দিচ্ছেন তিনি। জলবায়ু সমস্যাটা আমাদের ঘরে আগুন লাগার মতো, ঘরে আগুন লেগেছে। যদিও বাংলাদেশে অন্তত 6000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় কয়লা থেকে, ঘনবসতিপূর্ণ দেশ হওয়ায় পর্যাপ্ত সৌর বিদ্যুৎ উৎপাদনও বাস্তবসম্মত নয়। এমন অবস্থায় নেপাল ও ভুটান থেকে আমদানি করা জলবিদ্যুৎই সরকারের অগ্রাধিকার। এই যে গ্রিন পার্টির সৃষ্টি হলো, কবে সৃষ্টি হলো? এটা আন্দোলন শুরু করেছে বলে এটা হলো। এর মধ্যে নেপাল থেকে 40 মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির বিষয়টি চূড়ান্ত হয়েছে। নেপালের পাশাপাশি ভুটান থেকেও বিদ্যুৎ আমদানির সম্ভাবনা উজ্জ্বল, তবে সেজন্য দরকার ভারতের অনাপত্তি। বিষয়টি নিয়ে কাজ চলছে। সেই সাথে একটি দক্ষিণ এশীয় গ্রিড লাইন তৈরির স্বপ্ন দেখছে বাংলাদেশ। নেপাল, ভুটান, নেপাল এটা বিক্রি করলে নেপাল ভালো একটা পারফেক্ট মার্কেট পেল, আর আমাদের জন্য হলো আমি এই ফসিল ফুয়েল পুরাতে হলো না। ধরিত্রী বাঁচাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের কোনো বিকল্প নেই। সম্মেলনে বিশ্ব নেতাদের সেই বার্তাই দিয়েছেন প্রধান উপদেষ্টা। কার এই হ্যাবিটের কারণে এই ক্লাইমেট চেঞ্জটা হয়েছে, কারা এত বেশি ফসিল ফুয়েল পুড়েছে বা কারা এত বেশি কার্বন ইমিশন করছে, যার জন্য আমার সমস্যা হচ্ছে। এটা নিয়ে প্রতি বছর এসে নেগোসিয়েশনের দরকার নাই। আমরা এটার ইতি। পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্ককে আবারও কার্যকর করাকে ডক্টর ইউনূসের কূটনীতির অগ্রাধিকার বলেও জানান তার প্রেস সচিব। এবার ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জীবাশ্ম জ্বালানি কমিয়ে বাংলাদেশও নবায়নযোগ্য খাতে যেতে চায়। সেক্ষেত্রে সার্কভুক্ত দেশগুলোকে যদি শক্তিশালী করা যায়, তাহলে নবায়নযোগ্য যে জ্বালানি তা ব্যবহারের ক্ষেত্রে সুযোগ সুবিধা অনেকটাই বাড়বে। হাবিব রহমান, 71, বাকু, আজারবাইজান।